যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি, সুস্থ আছি, যে যেখানে আছে নিরাপদে আছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনুসেবা অর্গানাইজেশন করতে নানানবিধ কর্মকাণ্ডের মধ্যে আমাদের ফেসবুক লাইভ ডিসকাশন অন্যতম। তারই ধারাবাহিকতায় আরও একটি লাইভ ডিসকাশন নিয়ে আমি হাজির আছি। ফাতেমাতুল জোহরা বেলি, পাবলিক রিলেশনস কোঅর্ডিনেটর অ্যাট মনুসেবা অর্গানাইজেশন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের প্রোগ্রামটি। এবং পুরো ডিসকাশনের জুড়ে আমি হোস্ট হিসেবে থাকবো আপনাদের সবার সাথে। ডিয়ার অডিয়েন্স, আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ। ঠিক অধ্যায় বলতে আমাদের জীবনের একেবারেই সূচনা লগ্ন থেকে শুরু করে, অর্থাৎ আমাদের শিশুকাল থেকে নিয়ে একদম বার্ধক্যকালীন পর্যন্ত সব সময়ে এবং সব বয়সেই আমাদের নিজের যত্নের প্রয়োজন হয়। তবুও এই সময়সীমার মাঝে কিছু সময় আসে যখন নিজের ও অন্যের সাথে খুব সহজেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিপর্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বয়ঃসন্ধি বা কৈশোরকাল এমন একটি সময়। এই সময় আমাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো খুব দ্রুত এবং তীব্রভাবে ঘটলেও শারীরিক বিকাশের তুলনায় মানসিক ও আবেগীয় বিকাশের গতি থাকে কিছুটা মন্থর। অর্থাৎ শারীরিকভাবে আমাদের বড় বা পরিপক্ক বলে মনে হলেও মানসিক এবং আবেগীয়ভাবে আমরা ছোট বা আনেড়ে থেকে যাই, যার ফলে নিজের পরিবারের এবং পরিবেশের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে নিজের মানসিক এবং আবেগীয় পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানো এবং যথার্থ আচার আচরণ করে যাওয়াটা এই কিশোর কিশোরীদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ে। তার উপর অনেকের জীবনে থাকে দৃঢ় এবং নিরাপদ বন্ধনের অভাব, আরও থাকে পর্যাপ্ত যত্ন এবং সহযোগিতার অভাব। এরই ফলে দেখা যায় যে তারা অনেক সময় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এবং নানান ধরনের জটিলতার সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। এবং ঠিক তার পরপরই দেখা যায় এই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডগুলো এবং জটিলতাগুলো সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে মোকাবেলা না করতে পারার যে একটা প্রভাব, সেই প্রভাবটা তাকে জীবন ব্যাপী বয়ে বেড়ানোর একটা সম্ভাবনা থেকে থাকে। এবং আলটিমেটলি এই সবকিছুই ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার পিছনে কারণ হয়ে দাঁড়ায়। ডিয়ার অডিয়েন্স, আমাদের কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করেই আজকের আমাদের এই লাইভ ডিসকাশনটি আয়োজন করা হয়েছে। ডিয়ার অডিয়েন্স, আমাদের আজকের ডিসকাশন টপিকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং মেন্টাল হেলথ এবং অ্যাডোলেসেন্স। এবং অতিথি হিসেবে আজকে আমাদের সাথে এই বিষয়টির উপর বিস্তর আলোচনা যিনি রাখতে যাচ্ছেন তিনি হচ্ছেন শাহিন আক্তার আপু। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। আমরা আপুকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম আপু। ওয়েলকাম ফাতেমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের ডিসকাশনটি শুরু করার আগে আপু সম্পর্কে ছোট্ট করে একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আপু সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছেন এবং একই প্রতিষ্ঠানের এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে কাউন্সিলিং সাইকোলজিতে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে আপু সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে আমি খুবই দুঃখিত, আমি প্রতিষ্ঠানটার নামটা এখনই মনে করতে পারছি না, বাট আপনি যদি চান আপু বলতে পারেন। আচ্ছা, আমি সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে আছি সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক PHWC যাকে আমরা চিনি। সো আমি এখানে কর্মরত আছি। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে কোঅপারেট করার জন্য। ডিয়ার অডিয়েন্স, আমরা মূল ডিসকাশনে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের মূল ডিসকাশনে চলে যাব। তো ডিসকাশনটি চলাকালীন সময় আপনাদের যদি এই টপিক রিলেটেড কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যথাযথ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের আজকের এই ডিসকাশন থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেতে যাচ্ছেন। তো আমরা আজকে আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। আমরা আপনার কাছে চলে যাচ্ছি। আপু শুরুতেই যদি আমরা আজকের টপিক আমাদের টাইটেল দিয়ে জানতে চাই যে আমাদের ডিসকাশন টপিকটি যে ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং মেন্টাল হেলথ এবং অ্যাডোলেসেন্স। তো আপু কেন আসলে আমাদের এই কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি, এই সম্পর্কে আমরা জানতে শুরু করতে পারি। ওকে, অনেক ধন্যবাদ ফাতেমা। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক।
কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য। এটা নিয়ে আমরা খুব কম কথাবার্তা বলে থাকি। আসলে আমরা যখন মানসিক স্বাস্থ্য বলি আমরা হয়তো একটু বড়দের মানসিক স্বাস্থ্যের কথাই বলে থাকি। খুব কম সংখ্যক দেখা যায় যে কিশোর কিশোরীর স্বাস্থ্যের কথা বলা হয়। এটার গুরুত্বটা এজন্যই অনেক বেশি, কারণ আজকাল দেখা যায় আমি কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্যের আগে যদি আমি বলি যে কিশোর কিশোরী বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, কোন এজ গ্রুপদেরকে বোঝাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমরা কিশোর কিশোরী বলছি তাদেরকে যাদের বয়স 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত, তাদেরকে আমরা কিশোর কিশোরী বলছি। তো এই কিশোর কিশোরীদের এই সময়টা অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যায়, অনেক ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যায়। এই সময় দেখা যায় আবারও যদি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে 45% কিশোর কিশোরী মানসিক সমস্যায় ভোগে। তার মধ্যে প্রতি 5 জনের একজন খুব সিভিয়ার মানসিক সমস্যায় ভোগে। তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড্রেস করার জন্যই এই কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। জি আপু, ধন্যবাদ আপু। আপু, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই যে আজকের দিনে কিশোর কিশোরীরা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? আচ্ছা, কিশোর কিশোরীর যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমরা যে ধরনের ক্লায়েন্ট দেখে থাকি, তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা সমস্যা যেটা আমরা দেখি ফার্স্টে, সেটা হচ্ছে ডিপ্রেশন। কিশোর কিশোরদের মধ্যে এই ডিপ্রেশন বা বিষণ্ণতা, এই ধরনের সমস্যাটা খুবই প্রবণ বলে দেখা যায় যারা মেন্টাল হেলথ সাহায্য নিতে আসে, মানসিক স্বাস্থ্যের জন্য আসে। আর সেকেন্ড যে সমস্যাটার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে আত্মহত্যার প্রবণতা। আর সেক্ষেত্রেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায় যে যারা এই ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। কিশোর কিশোরদের মধ্যে সেকেন্ড যে ইম্পর্টেন্ট একটা দিক দেখা যায় যে আত্মহত্যার প্রবণতা থাকে। থার্ড যদি বলি বা ক্রমান্বয়ে যদি বলি, বুলিং থাকে, বা অনেক সময় ওদের এক্সাম স্ট্রেস থাকে, অনেক স্ট্রেসফুল সিচুয়েশন মধ্য দিয়ে যায়, পুর কনসেন্ট্রেশন, পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারছে না, পিয়ার প্রেশার থাকে। তো এই ধরনের সমস্যাগুলোই মূলত দেখি আমরা যারা সাহায্য নিতে আসে, এদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। জি আপু, ধন্যবাদ আপু। আপু, আমরা কিভাবে বুঝবো যে একজন কিশোর বা কিশোরী মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে? কি ধরনের সাইন এবং সিমটম আমরা দেখতে পারি তাদের আচ্ছা, মধ্যে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাইন অ্যান্ড সিম্পটমস অফ মেন্টাল হেলথ, মানে ফর মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্স। তো দেখা যায় যে অনেক সময় আমরা শিশু বলতে আমরা কি বুঝি, বা বাচ্চা বা কিশোর, এদেরকে আমরা বুঝি যে ওরা সবসময় অনেক প্রাণবন্ত থাকে, গল্প করতে পছন্দ করে, কথাবার্তা বলে, খেলাধুলা করে। নরমালি এভাবেই আমরা কিশোর কিশোরদেরকে দেখে থাকি। বাট যখন আমরা একটু নোটিস করবো তার একটু উল্টোটা, তারা একটু চুপচাপ হয়ে গেছে, খুব বেশি কথা বলতে চাচ্ছে না, নিজেদেরকে একটু আইসোলেটেড করে ফেলছে, বা তারা একটু দেখা যায় যে একটু রেস্টলেস ফিল করছে, সবসময় বলে যে টায়ার্ড লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, বা স্কুলে যেতে চাচ্ছে না, বা তারা যখন বলছে যে তারা কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, পাশাপাশি কাজে জয়েন করতে চায় না। যখন আমরা তাদেরকে বলি পরিবারে কোনো সহযোগিতায় আসা বা কোনো বন্ধুর সাথে দেখা করতে যাওয়া, এই ধরনের কাজ থেকে তারা একটু নিজেকে বিরত রাখছে। আম উম ই ন আ বন্ধুদের সাথে মেলামেশা করতে চাচ্ছে না। কোনো স্পেসিফিক পারসন এর সাথে কথা বলতে চাচ্ছে না। এই ধরনের, এবং নিজেকে দিন, দিন একটু আলাদা করে নিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা বুঝতে পারি যে আ তাদের মধ্যে হয়তোবা কোনো সমস্যা দেখা দিচ্ছে। তো যখন দেখবো যে শিশুটা খুবই প্রাণবন্ত ছিল, বেশ কথাবার্তা চঞ্চল প্রকৃতির মানুষ ছিল, তার মধ্যে যদি আমরা দেখি যে হঠাৎ করে একটা পরিবর্তন এসেছে, আগের মতো কারো সাথে মিশছে না, কথা বলতে চাচ্ছে না, নিজেকে একটু সরিয়ে নিচ্ছে, গ্রুপের মধ্যে থাকতে চাচ্ছে না, বন্ধুদের সাথে মেলামেশা করতে চাচ্ছে না। আ তারপরে দেখা যায় যে তার একাডেমিক পারফরম্যান্স, যার আগে অনেক ভালো থাকতো, সেই একাডেমিক পারফরম্যান্সটা কমে আসছে। এই ধরনের যখন আমরা দেখবো যে পরিবারের গেট টুগেদার গুলোতে থাকছে না, নিজেকে একটু কর্নার করে ফেলছে, চুপচাপ হয়ে গেছে, মনমরা হয়ে গেছে। আম মোটামুটি সিম্পটমস গুলো দেখলেই আমরা বুঝতে পারি যে সে কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বা দেখা যায় যে কিছু, কিছু টিনেজরা আছে, কিশোর-কিশোরীরা আছে, তারা একটু রিস্ক টেকিং বিহেভিয়ার, মানে যে জিনিসগুলো তার বয়সের উপযোগী না, কিন্তু সে ওই আচরণগুলো করতে চাচ্ছে, ওই বিষয়গুলোর সাথে জড়িত হতে চাচ্ছে। তখনই আমরা বুঝতে পারি যে সে হয়তোবা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যাকে আমরা বলি পুয়ার মেন্টাল হেলথ। এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো দেখেও আমরা বুঝতে পারি যে একটা কিশোর-কিশোরী হয়তোবা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
জি আপু, ধন্যবাদ আপু। যে হ্যাঁ, আসলে ওদের মধ্যে হচ্ছে গুটিয়ে ফেলার নিজেকে, তারপর হচ্ছে যে কাজগুলো হচ্ছে আগে করতো, সেই কাজগুলো আসলে এখন আর আগের মতো হচ্ছে করতে পারছে না। হুম তো আপু, আরেকটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তো ওরা হুম দেখা যাবে যে এই ক্ষেত্রে ওরা আবেগপ্রবণ থাকে হচ্ছে খুব বেশি। তো দেখা যাবে যে ডেফিনেট ওই লজিক্যাল দিক থেকে হচ্ছে ডিসিশনটা নেয়ার যে হুম পর্যাপ্ত একটা সময় বা ওই যে ওই সেন্স থেকে আসলে অ্যাটেন্ড নেয়া, তো এই হুম ক্ষেত্রে তারা হচ্ছে ওই জিনিসটা হচ্ছে কোপ আপ করতে পারে না। তারপর এই ক্ষেত্রে আসলে হচ্ছে কি আমরা হচ্ছে তাদের জন্য হচ্ছে সাজেস্ট করতে পারি যখন তারা এই ধরনের হচ্ছে প্রবলেমের মধ্যে দিয়ে হচ্ছে ফেস করে। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা যার আগে যদি আমরা বুঝি যে একটা শিশু বা একটা কিশোর কিশোরী, যাতে অ্যাডোলেসেন্স বলছি আমরা, ওরা এই প্রবলেমটার মধ্যে দিয়ে কেন যাচ্ছে, হ্যাঁ, তার আগে আমরা যদি দেখি যে তাদের মধ্যে দিয়ে আগে পিউবার্টি বলতে একটা বেশি বয়ঃসন্ধি, এই বয়সে মানে আমরা যে বয়সটা ধরছি যে 10 থেকে 19 বছরের যে একটা সময়, এই বয়সে বাচ্চাদের কিশোর কিশোরীদের মধ্যে বয়ঃসন্ধির কালের মধ্যে দিয়ে যায় তারা, তখন এখানে তাদের কিছু চেঞ্জেস দেখা দেয়। এই বয়ঃসন্ধিকালে তাদের কিছু শারীরিক চেঞ্জেস আসতে পারে, শারীরিক পরিবর্তন, কিছু মানসিক পরিবর্তন হয়, সামাজিক কিছু পরিবর্তন হয়। তো এই চেঞ্জেস গুলোর কারণেও কিন্তু তাদের মানসিক অবস্থার কিছু পরিবর্তন যায়। এখন যদি আমরা বলি যে তাদের শারীরিক চেঞ্জেস গুলো কি, শারীরিক চেঞ্জেস বলতে দেখা যায় যে কারো একটু বডি ডেভেলপমেন্ট হচ্ছে, শারীরিক গঠনের চেঞ্জেস আসছে। ছেলেদের মধ্যে আমরা দেখি যে তাদের আওয়াজটা একটু ডিপার হয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে আওয়াজটা আর একটু লাইটার হয়ে যাচ্ছে। তো কথা বলার ধরনের ক্ষেত্রে একটা চেঞ্জেস আসছে, তাদের শারীরিক গঠনের একটা চেঞ্জেস আসছে। তারা আগে আহ তাদের ছেলেদের মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে মাসেল গ্রো করছে। তো এই ধরনের শারীরিক চেঞ্জেসটা আমরা বয়ঃসন্ধিকালে দেখতে পাই। আহ তারপরে আমরা যদি একটু দেখি যে মানসিক পরিবর্তন কি হচ্ছে, তো মানসিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে কিশোররা ওই সময় এই যে তারা একটু ডিসিশন মেকিং এর দিতে চায়, তারা নিজের ডিসিশনটা নিজে নিতে চায়, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, অন্যদের বন্ধু বান্ধবদেরকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই ধরনের কিছু মানসিক পরিবর্তনও বাচ্চাদের মধ্যে কিশোর কিশোরদের মধ্যে দেখা যায়। আবার যদি আমরা দেখি যে সে তার কিছু আম সামাজিক পরিবর্তন হচ্ছে। সে আগে পরিবারের সাথে একটু বেশি সময় দিত, এখন সে তার একটু বন্ধু-বান্ধবদেরকে একটু বেশি সময় দিচ্ছে। আবার যে কিশোররা হয়তোবা পারিবারিক গেট টুগেদার এ যেতে চাইতো, এখন হয়তোবা ওখানে একটু অ্যাবসেন্ট হয়ে নিজের বন্ধুদের উম উম মানে গেট টুগেদার গুলোতে একটু বেশি ফোকাস করছে। তো এই ধরনের কিছু সামাজিক চেঞ্জেস আসে। তারা স্কুলে একটা আলাদা পিয়ার গ্রুপ তৈরি হয়। তো এই জিনিসগুলো আমরা বাচ্চাদের মধ্যে কিশোরদের মধ্যে খেয়াল করতে পারি। তো এই সময় যখন আমরা চেঞ্জেস গুলো খেয়াল করব, তখন যদি আমরা একটু খেয়াল করি যে তাদের এই মুহূর্তে অনেকেই আছে এই পরিবর্তনগুলোর সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে, বা অনেকে আছে যারা হচ্ছে যে এই পরিবর্তনগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, তারা একটু এই পরিবর্তনের সাথে নিজেকে মানে খাপ খাইয়ে নিতে পারে না। তখন আমরা যেটা করতে পারি যে তাদেরকে এই পরিবর্তনের সাথে পরিচিত করে দেওয়া। যারা আমরা পরিবারের গার্ডিয়ান আছি, বড়রা আছি, তারা যদি আমরা আহ, তাদের সাথে এই বিষয় নিয়ে একটু ওপেন কমিউনিকেশন করতে পারি, যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি যে হতে পারে আমরা এই বয়সটা শুরু থেকে 10 থেকে 19 বছরের যখন বাচ্চা মানে কোনো বাচ্চা যখন 10 বছরে আসছে, তখনই যদি আমি তাকে এই বিষয়ে একটু ইন্ট্রোডিউস করতে পারি যে উম, এই সময়টাতে সে কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে পারে, তো আগে থেকে এই পরিবর্তনগুলোর সাথে আমরা তাদের ইন্ট্রোডিউস করতে পারি, তখন তার সাথে সেই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়াটা একটু সহজ হবে। আবার খেয়াল করা যায় যে এই সময় পরিবার থেকে তাদের একটু কমিউনিকেশনের গ্যাপ দেখা দেয়, তার পরিবারের সাথে কথা বলতে কমিয়ে দেয়। তখন আমরা যখন এটা নোটিস করছি, আমরা একটু নিচ থেকে গিয়ে তাদের সাথে অ্যাক্টিভিটি গুলো করা। তো এই সময় আমরা তাদেরকে, যখন আমরা অ্যাক্টিভিটি বলছি, সেই অ্যাক্টিভিটি গুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে বা কমন গ্রুপ অ্যাক্টিভিটি হতে পারে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে এই সময় আমরা তাদেরকে একটু ইন্ট্রোডিউস করা, যদি তারা খেলাধুলার সাথে এনগেজ হতে পারে, বিভিন্ন ধরনের ক্লাব আছে, অর্গানাইজেশনাল ক্লাব আছে, এই ধরনের ক্লাবের সাথে তাদেরকে আমরা পরিচয় করতে পারি। মোট কথা তাদেরকে আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট করতে পারি কিনা, ওপেন ওপেন স্পেসে তাতে যাওয়া, কথা বলার সুযোগ রাখা, এমন কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকা যেখানে সে অন্যের সাথে কমিউনিকেট করতে পারে। তো এই বয়সে কমিউনিকেশনটা বাড়ানো খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা দেখছি যে তারা নিজ থেকে এটার সাথে এঙ্গেজ হতে পারছে না, সেক্ষেত্রে আমরা বড়রা যদি তাদেরকে একটু এঙ্গেজ করে দিতে পারি কিভাবে সে কমিউনিকেশনটা আরো বাড়াতে পারে।
আমরা নিজেরা তাদেরকে এঙ্গেজ করতে পারি, আমরা সাথে বসে গেম খেলতে পারি, অথবা আমরা তাদেরকে কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত করে দিতে পারি, ভলেন্টারি অ্যাক্টিভিটি তারা করতে পারে। এখন বাংলাদেশে অনেক ধরনের অর্গানাইজেশন আছে যেখানে কিশোর কিশোরীরা ইন্টার্নশিপ করতে পারছে। সেক্ষেত্রে আমরা আগে যেটা ভাবতাম যে গ্র্যাজুয়েশন হওয়ার পরে ইন্টার্নশিপ করতে হবে, এখন কিন্তু যে কোনো বয়সে তারা যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে, ইন্টার্নশিপের সাথে জড়িত হতে পারে, ভলেন্টারি অ্যাক্টিভিটির সাথে করতে পারে। বিভিন্ন ইয়ুথ গ্রুপ আছে, আমরা ওদের সাথে ইয়ুথ গ্রুপের সাথে পরিচিত করে দিতে পারি, সো দ্যাট তারা একটু কমিউনিকেট করতে পারে এবং তারা তাদের সমস্যাগুলো সম্পর্কে যেমন অন্যদেরকে আহ, দেখে বুঝতে পারে যে তাদের সমস্যাগুলো কোন ক্ষেত্র থেকে আসছে, বা তারা কোন জায়গায় তাদের সমস্যাগুলোর কথা বলতে পারে একজন ট্রাস্টেড অ্যাডাল্টের সাথে, তারা কিভাবে কমিউনিকেট করতে পারে, এই জিনিসগুলোতে আমরা তাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে পারি। তো এভাবেই তারা আসলে তাদের সমস্যাগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারে বা ওপেন হতে পারে, একসেপ্টেন্স আনতে নিজেদেরকে সহযোগিতা করতে পারে। তো আমার মনে হয় এখানে কমিউনিকেশন অনেক বড় একটা স্টেপ হতে পারে। সাথে সাথে তারা যাদেরকে ট্রাস্ট করে তাদের সাথে যদি আমরা একটু কমিউনিকেশন করতে পারি এবং তাদেরকে বলতে পারি যে ট্রাস্টেড পিপলের সাথে তাদের সমস্যাগুলোর সাথে আহ সমস্যাগুলো নিয়ে কথা বলা। তো এভাবেই আমরা আসলে কিশোর কিশোরদেরকে হেল্প করতে পারি তারা যাতে তাদের সমস্যা থেকে বের হয়ে আসে। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, এই ক্ষেত্রে মনে হয় যে যে পারিবারিক যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা অনেক বড় ইম্প্যাক্ট রাখে। একটা সিকিউর অ্যাটাচমেন্ট, ভেরি একটা ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট জি জায়গা হ্যাঁ, আসলে পারিবারিক অ্যাটাচমেন্ট, ভেরি গুড। জি আপু। আপু, এই অ্যাটাচমেন্টের হচ্ছে পার্সপেক্টিভ থেকে যদি একটু বলতেন যে এই অ্যাটাচমেন্টটা যদি হচ্ছে জি আপু। ওকে, সো আমরা বর্তমান সময়ে যদি দেখি, আমি যে ক্লায়েন্টগুলোকে এখন দেখছি, দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদের কিশোর কিশোরদের বাবা মা দুজনেই কিন্তু জব করছে। তো দেখা যায় যে কমিউনিকেশনের জায়গাটা বাবা মাদের সাথে খুব একটা সময়টা অনেক কমে আসছে। শুধুমাত্র বাবা মা জব করছে এই জন্যই না, আজকাল কিন্তু এই যে স্কুল টাইমটা অনেক বেশি থাকছে, 8টা থেকে 2টা পর্যন্ত স্কুল, পরবর্তীতে দেখা যায় যে একটা বাচ্চা কোচিং এ চলে যাচ্ছে, সারাদিন কোচিং করে আসার পর সে হয়তো বা টায়ার্ড ফিল করছে, সে এর পরবর্তীতে আর ওই পরিমাণ এনার্জি পায় না যে পরিবারের সাথে বসে কমিউনিকেট করতে পারে। তো আর এই কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার একটা সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য। যে পরিবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে একটা বাচ্চা খুব সহজে তার সমস্যার গুলো বলতে পারে, কিন্তু আমরা যখন দেখি যে এই অ্যাটাচমেন্টটা গ্রো করে না, মানে একটা সন্তান তার বাবা মাকে ওপেনলি তার সমস্যার কথা বলতে পারছে না, কারণ বাবা মার সাথে হয়তোবা সে ওই সুযোগটা গড়ে তুলতে পারেনি যে সে ওপেনলি যে কোনো সমস্যার কথা তুলে ধরতে পারে বাবা মার কাছে। তো এই ক্ষেত্রে আমরা যদি বাবা মা যারা আছে বা পরিবারের যারা ইয়াং মানে অ্যাডাল্টরা আছেন, তারা যদি একটু বসে তাদের সাথে কথা বলি, শুধুমাত্র যে সমস্যা নিয়ে কথা বলবো তা না, তাদের সাথে তাদের দিন কেমন গেল, আজকে সময়টা কেমন কাটিয়েছে, স্কুলটা কেমন গেল, এরকম একটা রুটিন চেক আপ আমরা যদি করি, সেটা আমরা হতে পারে যে নাস্তা খেতে খেতে, সকালে নাস্তা খেতে খেতেই তার সাথে গল্পটা করে সেরে নিলাম, বা রাতে ডিনারের সময় তাদেরকে একটু জিজ্ঞেস করা আজকে দিনটা সে কেমন কাটিয়েছে, আহ, তার দিনটা কেমন ছিল, বা তার বন্ধু বান্ধব সম্পর্কে জিজ্ঞেস করা। এইভাবেই কিন্তু আমরা তাদের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে অ্যাটাচমেন্ট আর একটু দৃঢ় করতে পারি। দেখা যায় যে একটা বাচ্চাদের যখন তারা বয়ঃসন্ধি সময়ের মধ্যে দিয়ে যায়, তারা একটু কম কথা বলে, যোগাযোগটা একটু কম করতে চায়, একটু চেঞ্জেস গুলোর সাথে একসেপ্ট করে নিতে একটু সময় লাগে, তো তো তারা উইলিংলি কথা বলতে আসতে আহ খুব একটা দেখা যায় না। এক্ষেত্রে আমরাই যদি একটু তাদের সাথে কথা বলার সুযোগ উম, বের করে নিতে পারি, যেমন তাদের সাথে আউটিং এ যাওয়া, একটু যখনই আমরা সময় পাচ্ছি, আমরা যেহেতু একটু এখন বেশিরভাগ পরিবারে দেখা যায় যে মা বাবা দুজনেই জব করছে, তো শুক্র শনিবার এই সময় দুটা যদি আমরা পরিবার কেন্দ্রিক যাই, একটু ফ্যামিলি পিকনিক রাখি, ফ্যামিলি আউটিং রাখি, বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্না করা বা ওদেরকে সাথে নিয়ে ওদের পছন্দের কোনো খাবার তৈরি করা, বেকিং করা, এভাবেই কিন্তু আমরা আরো অ্যাটাচমেন্টটা গ্রো করতে পারি। আহ তো তাদের সম্পর্কে জানা আসলে দেখা যায় কি, আমরা বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে তখনই কমিউনিকেট করি যখন তারা কোনো সমস্যায় পড়েছে বলে আমরা দেখি, তাদেরকে সমাধান দিতে চেষ্টা করি। অনেক বাচ্চাই আছে কিন্তু তারা পরিবার থেকে সমাধানটা না চেয়ে পরিবার যে তাদেরকে একটু শুনবে, এটাই কিন্তু ওরা অনেকটা চায় যে আমার পরিবার আমাকে একটু শুনবে, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমি যখন ভালো করছি শুধুমাত্র ওই সময়টাতে আমাকে অ্যাটেনশন না দিয়ে আমি যখন খারাপ সময়ের মধ্যে দিয়েও যাচ্ছি সেটাও একটু শুনবে। তো বাচ্চা কিশোর কিশোরদের আসলে ওই ইয়ারটা খুব দরকার যে আমাকে দুটো কান দিয়ে একটু শুনবে, আমাকে খুব সবসময় সলিউশন না দিয়ে আমাকে একটু সময় দিবে যে আমি কি বলতে চাই।
এভাবেও কিন্তু আমরা বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে পারি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, খুব দেখা যায় যে হচ্ছে এই সময়টাতে হচ্ছে যে এই ভালো আছি, এই মন্দ, এই সুখে, এই সুখী, এই দুঃখী, খুব মুড সুইং হয়। তারপর এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে হচ্ছে কোপ আপ করতে পারি, বা আমাদের হচ্ছে অ্যাডোলেসেন্ট যারা আছেন তারা হচ্ছে কিভাবে এটার সাথে হচ্ছে কোপ আপ করতে পারে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মুড সুইং। হ্যাঁ, যেমনটা আমি আজকে বারবারই বলছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের পিউবার্টি এজ এর মধ্যে দিয়ে যায়, মানে বয়ঃসন্ধি। এটার বয়ঃসন্ধির খুব কমন একটা লক্ষণ হচ্ছে যে মুড সুইং হওয়া, মানে এখনই খুব ভালো লাগছে, আবার এখনই খুব খারাপ লাগছে। একটা বন্ধুর সাথে এক সপ্তাহ ধরে খুবই ভালো সম্পর্ক, এক সপ্তাহ পরে তাকে আর আমি কোনো রকম গুরুত্বই দিচ্ছি না, কল করছি না, কথা বলছি না। এ ধরনের অনেক মুড সুইং এর মধ্য দিয়ে বাচ্চারা, কিশোর কিশোরীরা যেয়ে থাকে। যেমন খাবারেও একটু অনীহা করা, খুব খাবার দাবার করছে, বাট পরবর্তী সপ্তাহে দেখা যাচ্ছে যে সে আর মানে খাবারে এত গুরুত্ব দিচ্ছে না। আহ, একটা সপ্তাহে দেখা যায় খুব কোলাহল করছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, পরবর্তী সপ্তাহে দেখা যায় যে এটা সপ্তাহ ব্যতিকও চেঞ্জেস আসতে পারে বা মাস ব্যতিকও চেঞ্জেস গুলো দেখা যেতে পারে। তো এক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে এই যে মুড সুইংটা হয়, এটা যে নর্মাল একটা বিষয়, এটাই আমাদেরকে আগে বুঝতে হবে যে আমার যে মুড সুইংটা হচ্ছে এটা আমার বয়সন্তি কালের কারণে হচ্ছে এই সময়। এবং আমাদের এই মুড সুইংটা শুধু যে যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের কিশোর কিশোররা তারা না, আমাদের পরিবারকেও একটু এই জায়গাটাতে একটু বুঝতে হয় যে এই সময় সে যে আচরণটা করছে, হয়তো বা হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে আহ খুব লাউড ভয়েসে কথা বলছে, খুব কান্নাকাটি করছে, খুব অল্প বিষয়, সামান্য বিষয় ইমোশনাল হয়ে যাচ্ছে, সামান্য বিষয় খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এ ধরনের অনেক চেঞ্জেস আমরা বাচ্চাদের মধ্যে দেখা যায়। তখন আমরা যেটা করি যে আমরা সবসময় তাদেরকে বলতে থাকি কি করা যাবে আর কি করা যাবে না। এটা না বলে যদি আমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করি যে ও এই সমস্যার মধ্য দিয়ে কেন যাচ্ছে বা কি হচ্ছে ওর সাথে। না, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা এই সময় তাদেরকে একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করি বা অবজার্ভ করি যে বাচ্চাটা কেমন আচরণ করছে এবং আচরণের পেছনে কারণ কি। আর বাচ্চারা নিজেরাই যখন বুঝতে পারছে বা কিশোর কিশোররা যখন নিজেরা বুঝতে পারছে আমার একটু মুড সুইং হচ্ছে বা আমার একটু মাঝে মধ্যে খুব ভালো লাগছে, উম, আবার খুব ডিপ্রেস লাগছে, একটু লো লাগছে, স্যাড স্যাড লাগছে, তখনই যেটা করা যেতে পারে, কোন কাজগুলো করলে মন ভালো রাখে। কারো কারো হতে পারে যে এই সময় একটু ছবি আঁকলে মন ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডা দিলে মন ভালো লাগে, বা দেখা যায় একটু ওপেন স্পেসে গেলে, দূরে কোথাও ঘুরে আসতে ভালো লাগে। তো হয়তো বা এই ক্ষেত্রে অনেক বাবা মা একা ছাড়তে চাইবে না, তো আমরা সেক্ষেত্রে বাবা মার সাথে যেতে পারি কিনা, বা যাদেরকে আমরা ট্রাস্ট করি এমন অ্যাডাল্টদের সাথে একটু ঘুরে আসা, মন ভালো করে এমন কোনো অ্যাক্টিভিটিতে থাকা। যেমন আমি বলছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু এখানে খুব হেল্প করে। যেমন অনেকে ব্যায়াম করতে পারে, খেলাধুলাতে জয়েন করতে পারে, ছেলেরা ক্রিকেট খেলা, মেয়েরাও ক্রিকেট, ফুটবল বা কিছু ইনডোর গেম খেলা, টেবিল টেনিস খেলা বা লুডো, ক্যারাম, এ ধরনের অ্যাক্টিভিটি করেও কিন্তু আমরা এই সময় নিজেকে হেল্প করতে পারি। আবার যেমন আমি শুরুতেই বলছিলাম যে নিজেদেরকে একটু ভলেন্টারি অ্যাক্টিভিটি বাড়ানো, বিভিন্ন ওয়ার্কশপে জয়েন করা, আহ, বিভিন্ন ধরনের অনেক ধরনের জব আছে এখন যেটা ভলেন্টিয়ারি করতে পারে, সেই কাজগুলোতে নিজেদেরকে অ্যাক্টিভ রাখা। এবং যখন আমার মনে হচ্ছে যে আমি আর পারছি না, আমার টায়ার্ড লাগছে, তখন নিজেকে অ্যালাউ করা যে আমি এই মুহূর্তে আমি আমার পর্যাপ্ত সময় বা মনোযোগ দিতে পারছি না, ইটস ওকে, টেক রেস্ট। এই যে রেস্ট নেওয়াটাও আমাদের জন্য প্রয়োজন, পর্যাপ্ত সেলফ কেয়ার করা, এটাও যে আমাদের জন্য প্রয়োজন, এই জায়গাটুকু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের অ্যাডাল্টদের থেকে শুনতে পাই না। আমাদের দেখা যায় যে কিশোর কিশোরদেরকে সবসময় বলা হয় পড়তে বসো, বা কখন কোন কোচিং আছে, কখন এক্সাম আছে, সবসময় এগুলোই আমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া হয়। আমরা পড়তে বসো বা এক্সাম আছে রিমাইন্ডার গুলোর পাশাপাশি আমরা যদি একটু অ্যাডাল্টরা বাচ্চাদেরকে বলি যে একটু খেলাধুলাও করো, একটু সময় দাও নিজেকে, সেলফ কেয়ার করো, বন্ধুদের সাথে একটু আড্ডা দাও। আমরা যদি এখানে একটু পুশ করতে পারি, সব সময় যে পড়াশোনা করলে একটা বাচ্চা মেন্টাল হেলথ, মানে একটা বাচ্চা ভালো করতে পারবে সেটা না। একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কিন্তু সব দিকটাই প্রয়োজন, তার একটু সামাজিক যোগাযোগ রাখা, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা, মানসিক স্বাস্থ্য এবং ফিজিক্যাল হেলথ দুটারই ক্ষেত্রেই, এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু তাদের একটু নিজেদেরকে অ্যাড্রেস করার প্রয়োজন আছে। তো আমরা একটু এনকারেজ করব তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিতে জয়েন করা, গান শোনা, গান গাওয়া, গান, তারপরে যে কোনো টিভি প্রোগ্রাম দেখা,
আজকাল বাচ্চারা আমি জানি না খুব ওরা সবসময় বলে যে ওরা গেমিং এ থাকছে, মোবাইল ইন্টারনেট গেমিং এ থাকছে। তো আমরা এই গেমিং এ তারা থাকছে বিকজ তাদেরকে আমরা হয়তো ওই সুযোগটাই করে দিতে পারছি না যাতে তারা আউটডোর অ্যাক্টিভিটি গুলোতে করতে পারে। তো আমরা যদি এখানে ওদের জন্য একটু সিকিউর আউটডোর গেমের ব্যবস্থা করে দিই যেখানে তারা আসলে অন্যদের সাথে গিয়ে জয়েন করে, যেমন অনেকেই বিভিন্ন ক্লাবে বাস্কেটবল খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারছে, তো এই ধরনের ক্লাবের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া যেন ওরা অ্যাক্টিভিটি করে করতে পারে এবং কমিউনিকেশনটা একটু বাড়াতে পারে। এভাবেই কিন্তু ওরা নিজেদের এই মুড সুইংটাতে নিজেদেরকে হেল্প করতে পারে। রেস্ট খুবই ইম্পর্টেন্ট। যখনই তারা মনে হচ্ছে টায়ার্ড লাগছে নিজেকে অ্যালাউ করা যে আজকে আমি পড়াশোনা না করে আমি শুধুমাত্র রেস্ট করব, সারাদিন সময় দিব নিজেকে, একাকিত্ব সময় কাটাবো, দ্যাটস ওকে। আমরা এতটুকু শিওর করতে সিকিউর করে রাখতে যে সে সেফ আছে, তার রুমে সে কোনো ভাবে নিজেকে হার্ম করছে না, এই জিনিসটা একটু আমরা সিকিউর করে তাদেরকে আমরা একা থাকতেও দিতে পারি, যেন তারা একটু নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, নিজের বডিকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, নিজের মাইন্ডকে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে কেন সে এমন ভাবে ফিল করছে, কি কেমন তার থটস গুলো কেমন আসছে, সে কি রিয়াক্ট করছে। তো এগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য কিন্তু তাকে একটু সেলফ টাইমিং এরও প্রয়োজন আছে। তো আমরা যখন তাদেরকে চেঞ্জেস গুলো বলছি, তাদেরকে একটু সময় দেওয়া, সেই চেঞ্জেস গুলো কোথা থেকে আসছে, কেন আসছে, এটা বুঝতেও তাদেরকে একটু আমরা সময় দিতে পারি। তো এভাবে আমরা জি আসলে আপু। তাদেরকে হেল্প করতে পারি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। যে আমাদের হচ্ছে যে আপু আপনি বলছিলেন যে সোশ্যাল নেটওয়ার্ক বা ওই সোশ্যাল যে আমাদের হচ্ছে ইগুলো আছে, নেটওয়ার্কিং আছে, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডিকশনটা আমরা ওভাবে হচ্ছে রিপ্লেস করতে পারি যে আমাদের ফ্যামিলির সাথে হচ্ছে টাইম স্পেন্ড করার মাধ্যমে। এভাবে আমরা অ্যাডিকশনটা পর্যায়ে যদি যেন না যায়, ওইটা হচ্ছে আমরা এইভাবে টেক কেয়ার করতে পারি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাবে যে স্টুডেন্টদের মধ্যে বা এই কিশোর কিশোরীদের মধ্যে হচ্ছে দেখা যায় যে তারা খুব স্টাডি প্রেশারে হচ্ছে ভোগে। আরেকটা যে বিষয় থাকে যে কনস্ট্যান্ট প্রেশার, যে তাদেরকে এক্সেল করতেই হবে একাডেমিক রেজাল্টসে, তারপর হুম বি পারফেক্ট, এভাবে হুম। যে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। তারপর এই ক্ষেত্রে আসলে ফ্রুটফুল কি হবে, কোন অ্যাটেম্পটা আসলে বা কেমন হচ্ছে মাইন্ডসেট আমরা হচ্ছে রাখতে পারি এই ক্ষেত্রে? আচ্ছা, দুটো বিষয় এখানে যেটা তুমি মেনশন করছো, একটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে নিজেদেরকে কিভাবে হেল্প করতে পারে, আর একটা হচ্ছে যে এই যে প্রেশারটা এটার সাথে কিভাবে ইন্ট্রোডিউসড হতে পারে। এখানে কিশোর কিশোরীর আগে আমি আবারও একটু ইন্ট্রোডিউস করতে চাইবো যে বাবা মাকে এখানে, যে আমরা যখন একটা বাচ্চাকে বলছি যে তোমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে, তো আমরা যদি একটু আন্ডারস্ট্যান্ড করি যে আমার বাচ্চাটার আসলে কতটুকু ক্যাপাসিটি আছে, আমি বুঝতে পারছি ওর একাডেমিক পারফরমেন্স গুলো কিরকম, তারপরও আমি তাকে একটা প্রেশারাইজ করছি যে আমি দেখছি আমার বাচ্চা হয়তো বা 40% 50% মার্কস নিয়ে সে কভার করছে, মানে আমি তাকে হঠাৎ করে টার্গেট দিলাম তোমাকে 80% 90% মার্কস পেতে হবে। এটা কিন্তু একটা বাচ্চার জন্য একটা প্রেশার হয়ে যায়। সে সে দেখছে সে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু চেষ্টা করে নিজে একাডেমিক পারফরমেন্স ভালো করার জন্য, হয় একটু এক্সেপশনাল থাকতে পারে যে কেউ একজন খুব বেশি মনোযোগ দিতে চাচ্ছে না, তো কেন চাচ্ছে না সেটাও কিন্তু আমরা একটু আইডেন্টিফাই করতে পারি যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার হয়তো বা একটু টিউশনটা ভালো আর একটু ভালো টিচারের কাছে দিতে হতে পারে কিনা, এক্ষেত্রে আমরা তার সাথে একটু ওপেন ডিসকাশন করতে পারি। তো হুট করে তার লেভেলটা একটু আপ করে না দিয়ে আমরা তার সাথে বসে তার সাথে ডিসকাস করেও করতে পারি। যেমন বাবা মা হঠাৎ করে একটা টাইম একটা লেভেল ফিক্স করে দেয় তোমাকে 80% মার্কস পেতে হবে, যেখানে আমরা দেখছি যে সে হয়তো 40 বা 50% এর বেশি যেতে পারছে না। অনেকে, আমি অনেক ক্লায়েন্ট দেখি যে বাবা মার দ্য এক্সপেকটেশন এবং বাচ্চারা এসে বলছে যে আপু আমি আমার বেস্ট ট্রাই করছি বাট আমি কোনোভাবেই ভালো করতে পারছি না, আমি আমার কোনোভাবে বাবা মাকে কনভিন্স করতে পারছি না যে আমি আর পারছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমার বাচ্চাটা কেন পারছে না, ওর এটা কি ওর কোন রকম আন্ডারস্ট্যান্ডিং এর অসুবিধা হচ্ছে, পড়াটা কি সে ঠিক মতো বুঝতে পারছে না, বা পারিপার্শ্বিক বা ওর স্কুলে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। যেমন আজকে আমি শুরুতেই বললাম যে বাচ্চারা কি সমস্যার মধ্যে দিয়ে, যার মধ্যে বুলিং একটা বিষয় থাকে, অনেক বাচ্চারাই থাকে এই সময় স্কুলে বুলিং এর শিকার হয়ে থাকে, বা এমন কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন তারা দেখে যার কারণে কিন্তু তারা অনেকটা বেশি দেখা যায় যে পড়াশোনাতে পিছিয়ে যাচ্ছে, তাদের ডেভেলপমেন্টের দিক থেকে পিছিয়ে যাচ্ছে, মানে মানুষ ওভাবে আগে থেকে আগের মতো করে আর মানে যোগাযোগ করতে চাচ্ছে না, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে। আমরা যদি আগে ওদের সাথে বসি, কথা বলি যে তাদের আসলে কি ধরনের সহযোগিতা হলে তারা তাদের আরেকটু ডেভেলপমেন্ট করতে পারে, প্রোগ্রেস দিকে আগাতে পারে। তো এটা একটা বিষয়, পরিবার যদি
এই জায়গায় তাদেরকে একটু সহযোগিতা করে। পরিবার একটু স্কুলে গিয়ে যোগাযোগ করা যে তার পারফরম্যান্সটা কেন ডিফিকাল্টিস হচ্ছে পারফরম্যান্সে বা কোন রকম ডিক্রিজটা হওয়ার রিজন কি হতে পারে। সেক্ষেত্রে আমরা স্কুলের টিচারের সাথেও বসতে পারি। গার্ডিয়ানরা যদি স্কুল টিচারের সাথেও যোগাযোগ করে যে সে কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা বা স্কুলে তার মনোযোগ ধরে রাখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো এই ইনকোয়ারি গুলো করাটা খুব আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। রেদার দেন যে একটা বাচ্চার উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকি বা লেভেলটা সেট করে দিই শুধু বা তাকে সহযোগিতা না করেই তার থেকে এক্সপেক্টেশন করতে থাকি। আরেকটা দেখা হচ্ছে যে বাচ্চারা ক্ষেত্রে মানে কিশোর-কিশোরীর ক্ষেত্রে তাদের আসলে কিসের সমস্যা মানে কি প্রয়োজন সে প্রয়োজনটা নিয়েও তারা তাদের পরিবারের সাথে কথা বলতে পারে। অনেক সময় দেখা যায় যে তারা স্কুলের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। হয়তোবা তার স্কুল একটু বেশি ফার্স্ট বা ওই কারিকুলাম এর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। অনেকে দেখা যায় যে ইংলিশ ভার্সনের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। সে হয়তোবা বাংলা মিডিয়ামে আসলে, বাংলা ভার্সনে আসলে খুব ভালো করতে পারে। আ বা তার যে বন্ধু-বান্ধব আছে আগে তাদের সাথে সে ভালোভাবে কমিউনিকেট করতে পারত। যারা তাকে সহযোগিতা করছে, এখন তাদের সাথে তার আর যোগাযোগ নাই বা তাদের সাথে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করি, তাদের সাথে কথা বলি, ওপেন ডিসকাশন রাখি, সেক্ষেত্রেও কিন্তু তাদের একাডেমিক পারফরম্যান্স এ ভালো করতে পারে বলে আমার মনে হয়। আরেকটা জায়গা আমি ইদানিং আমি আমার মানে ক্লায়েন্টের প্যারেন্টসদেরকেও বারবার বলি যে শুধুমাত্র পড়াশোনার মধ্যেই তাদেরকে কে না ঠেলে দিয়ে তাদের আদার্স অ্যাক্টিভিটিতেও যোগাযোগ মানে ইন্ট্রোডিউস করাটা খুব দরকার। কারণ আজকাল স্কুলে অনেক প্রেশার থাকে সেটা আমি বুঝতে পারি যে বাচ্চাদের সময় থাকে না যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, ইনডোর মানে খেলাধুলার মধ্যে দিয়ে যাবে। বাট তারপরেও যদি আমরা একটু সময় দিই কারণ পড়াশোনা করার জন্য তো তাদের একটা মানে মাইন্ডসেট প্রয়োজন আছে, একটা রিল্যাক্সেশনেরও হওয়ার দরকার আছে। তো এর জন্যই আমরা একটু তাদের রিল্যাক্সিং অ্যাক্টিভিটি বাড়াতে পারি। তাদেরকে একটু এই রিল্যাক্সিং অ্যাক্টিভিটির জন্য তাদেরকে আমরা পুশ করতে পারি, একটু ইন্ট্রোডিউস করতে পারি যে কি ধরনের অ্যাক্টিভিটি তারা করতে পারে। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জায়গাটুকু বা যোগাযোগের জায়গাটুকু আমরা বাড়িয়ে দিতে পারি। সো দ্যাট তারা শুধুমাত্র বইয়ের মাধ্যমে যে শিখবে তা না, তারা আদার্স আউটসোর্সিং এর মাধ্যমেও শিখতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার কিশোর-কিশোরীদের জন্য যে তাদের সব দিক থেকে ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টটা থেকে তো স্কুল অনেক বেশি হেল্প করে এবং মানে পরিবার অনেক বেশি হেল্প করতে পারে লাইফ স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। তো এক্ষেত্রে স্কুল এবং ফ্যামিলি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। স্কুলে আমরা অনেক ধরনের কগনিটিভ ডেভেলপমেন্ট করতে পারি। আমাদের আদার সোশ্যাল কানেক্টিভিটিও হয়। তো পরিবার এবং স্কুল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটা বাচ্চার এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য, পাশাপাশি তাদের আ মেন্টাল ডেভেলপমেন্টের জন্য। তো আমার কাছে মনে হয় এভাবে আমরা সহযোগিতাটা করতে পারি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু একটা বিষয় দেখা যায় যে যখন হচ্ছে কোনো কিশোর বা কিশোরী কোনো কিছুতে হচ্ছে ফেইল করে যায়, হ্যাঁ? একাডেমিক হোক বা হচ্ছে তাদের একটা রোমান্টিক রিলেশনশিপই হোক না কেন এই বয়সে, বা অন্য যেকোনো ইস্যুয়ে যেকোনো কিছুতেই ফেইলিউর হয়ে গেলে তাদের মধ্যে দেখা যায় যে কনফিডেন্সটা হচ্ছে কমে যায় এবং তারা ফিউচার নিয়ে একটা আনসার্টেনিটিতে এসে ভোগে। তো আপু সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে ইনস্ট্যান্ট যে কাজটা হচ্ছে করা দরকার, মাইন্ডফুলি থাকার কথা। তো এই জায়গাটাতে হচ্ছে তারা হচ্ছে মাইন্ডফুল থাকতে পারছে না। তারপর এই ব্যাপারটা হচ্ছে তারা হচ্ছে কিভাবে করতে পারবে? যেমন নিজেদের অ্যাকসেপ্টেন্স বা এই ক্ষেত্রে জি আপু। ওকে। সো কিশোর-কিশোরীরাই কিন্তু ১ম এ ইন্ট্রোডিউসড হয়। মানে তাদের জীবনে একটা ১ম ধাপ যখন তারা কোনো কিছু অ্যাটেম্প্ট করছে, সাকসেসফুল হতে পারছে না। তো ফেইলিউর বিষয়টার সাথে ওরা ইন্ট্রোডিউস হয় এই বয়সটাতে। এখানে আমাদের আমি আসলে খুবই গুরুত্ব দিই এই জায়গায় যে গার্ডিয়ান এখানে অনেক বড় হেল্প করতে পারে যে আ ফেইলিউর বিষয়টার সাথে ইন্ট্রোডিউস হওয়া বা সাকসেস এবং ফেইলিউর ২ টাই ব্যালেন্স থাকে। মানে আমরা যে সবসময় সাকসেস হবো সবকিছুতে তা না। আবার আমরা যে সবসময় ফেইলিউরও দেখবো তা কিন্তু না। লাইফ ইজ ট্রায়াল অ্যান্ড এরর যেটা আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করব, আমরা এরর দেখবো, তারপর আমরা আবার চেষ্টা করব, আবার এরর গুলো আমরা ওভারকাম করে আমরা আবার সাকসেসের দিকে আগাবো। তো কোনো নির্দিষ্ট বই পাওয়া যায় না যে এভাবেই চলে লাইফে আমরা সাকসেসফুল হতে পারবো। তাই আমাদেরকে নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে যে আমি কিসে ভালো, আমি কিভাবে ভালো করতে পারি, আমার মধ্যে কি স্ট্রেংথ আছে, আমার মধ্যে কি উইকনেস আছে। সেটা কিন্তু আমি নিজে অবজার্ভ করে বের করতে পারি। তো কিছু ক্ষেত্রে কিশোর-কিশোররা নিজেরা অবজার্ভ করতে পারে তার কি স্ট্রেংথ আছে, তার কি উইকনেস আছে। পাশাপাশি আমাদের অ্যাডাল্টরা বা আমাদের গার্ডিয়ানরাও কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের কি স্ট্রেংথ আছে, আমাদের কি উইকনেস আছে।
দেখা যায় যে এশিয়ান কালচার বলি বা আমি ওয়েস্টার্ন কালচারও অনেকটা দেখেছি যে যেসব ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি ওয়েস্টার্ন কালচারে, ওখানেও দেখা যায় যে প্যারেন্টসটা মোস্ট অফ দ্য টাইম উইকনেস নিয়ে কথা বলে, স্ট্রেংথ নিয়ে কথা একটু কম বলে দেখা যায় আমাদের ক্ষেত্রে। তো আমরা যখন একটা বাচ্চা উইকনেস নিয়ে কথা বলছি, পাশাপাশি যদি আমি তার স্ট্রেংথটাও দেখিয়ে দিই, তখন কিন্তু তার সেলফ কনফিডেন্সটা, তার অ্যাওয়ারনেসটা একটু বাড়ে, নিজেকে নিয়ে সেলফ অ্যাওয়ারনেসটা বাড়ে। তো আমরা অ্যাডাল্টরা যেটা করতে পারি যে একটা বাচ্চার যে স্ট্রেংথও আছে, সে কি সে ভালো করছে সেটাও যেমন তার সামনে আমরা তুলে ধরতে পারি, আবার সে কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট আমরা বলি যে কোথায় একটু ভালো করতে পারে, সেই জায়গাটুকু আমরা পাশাপাশি তাকে ইন্ট্রোডিউস করতে পারি। এখন একটা বাচ্চা যখন নিজেই আহ, উম, মানে ইন্ট্রোডিউস হচ্ছে যে আমি শুধুমাত্র আমার উইকনেস আছে তা না, আমার কিছু স্ট্রেংথও আছে, তো তখন সে যখন কোনো বিপদে পড়বে বা কোনো ভুল করছে, সে কিন্তু তার স্ট্রেংথটা দিয়ে তাকে আরেকটু স্ট্রেটেন করতে পারে যে আমি আসলে শুধুমাত্র যে আমি ভুল করছি তা না, আমার লাইফে কিছু পজিটিভ ইভেন্টও আছে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটুকুতে একটু খেয়াল করতে পারি যে জি আপু, হ্যাঁ, so হ্যাঁ দেখো। আচ্ছা, তো এখানে যে আমরা খেয়াল করতে পারি যে একটা বাচ্চা যে সে যখন হীনমন্যতায় ভুগছে বা সে শুধুমাত্র তার উইকনেস গুলো দেখছে, তার ফেলিয়ার গুলো নিয়ে কথা বলছে, তখন আমরা একটু একটু ইন্টেনশনালি তার পজিটিভ জায়গাটাকেও দেখে দিচ্ছি কিসে ভালো আছে। তো এখানে আমরা অ্যাডাল্টরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, আমাদের পিয়াররা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে, ক্লাসমেটরা বা বন্ধু বান্ধবরা, যে যখন আমরা দেখছি আমাদের কোনো একজন বন্ধু বা বান্ধবী সে খুবই হীনবন্যতায় ভুগছে, তার স্ট্রেংথ গুলো দেখতে পাচ্ছে না, সে সবসময় ডিপ্রেস কথাবার্তা বলছে, সে সবসময় তার উইকনেস নিয়ে কথা বলছে, তখন যদি আমরা একটু ইন্টেনশনালি তার স্ট্রেংথ গুলো নিয়েও কথা বলি, তার সে কিসে ভালো সেগুলোও তাকে একটু ইন্ট্রোডিউস করে দিই, এভাবে কিন্তু তারা তাদের ফেইলার যে পয়েন্ট গুলো তারা ভালো করছে না, তখনও তারা এটাও চিন্তা করতে পারে যে আমি অনেক জায়গায় ভালো করছি, কিছু কিছু জায়গা আমার থাকবে যেখানে আমি হয়তো বা ভালো করতে পারবো না, বাট আমার কি কারণে ভালো করতে পারছি না সেই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু কাজ করার চেষ্টা করি আমার স্ট্রেংথ গুলো দিয়ে, তখন আমি আরো ভালো করতে পারবো। বাট পাশাপাশি আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হতে হবে যে আমি আরেকজনের মতো করে পারবো না, আমার নিজস্ব কিছু কোয়ালিটি আছে, আমার নিজস্ব কিছু গুণাবলী আছে, আমি সেগুলোর মতো করে করতে পারবো। দেখা যায় যে আমরা মানে যে যেমনটা হয় কিশোর কিশোরীদের ক্ষেত্রে যে তাদেরকে অন্যের দ্বারা কম্পেয়ার করা হয়, যে পাশে বাসার মেয়েটা হয়তো ভালো করছে, পাশে বাসার ছেলেটা অনেক ভালো করছে, তোমার ক্লাসে যে রোল এক সে তো অনেক ভালো করছে, তুমি কেন পারছো না। তো তখন বাচ্চাটা হয়তো নিজেকে এই ক্ষেত্রে অনেক দোষারোপ করছে যে হ্যাঁ আমি ভালো না, আমি আমি ভালো করতে পারি না। তো আমরা এভাবে না বলে সেটা যদি বলি কি যে তুমি কিসে ভালো করছো বা তোমার কিছু ইচ্ছা আছে, কোনটাতে তুমি ভালো করতে পারবে, কোনটাতে তোমার একটু হেল্পের প্রয়োজন, আমরা কিভাবে তোমাকে সহযোগিতা করতে পারি, কিভাবে সহযোগিতা করলে তুমি এই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবে, এই সমাধান নিয়ে যদি আমরা একটু বেশি কথা বলি, সেটা কিন্তু তাদেরকে আরো বেশি সহযোগিতা করবে। পাশাপাশি তারাও এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমি অন্যের মতো হতে পারবো না, আমি আমার বন্ধুর মতো না, আমি আমার মতো, আমার নিজস্ব কিছু গুণাবলী আছে, আমি সেগুলোকে কাজে লাগিয়ে আমি আমার গোলে পৌঁছে যাব, সুতরাং আমাকে অন্যের মতো করে হতে হবে না, আমি আমার নিজের মতো করে করতে পারবো। একসেপ্টেন্সটা আনতে হবে, এই বিশ্বাসটা অর্জন করতে হবে নিজের সাথে। এই বিশ্বাসটা তখনই অনেক স্ট্রং ভাবে গ্রো হবে যখন আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে বেশি কথা বলবো এবং উইকনেস নিয়ে কথা বলবো, বাট স্ট্রেংথটাও পাশাপাশি আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমি পারি, আগের কিছু সফল ঘটনা আছে, এই সফলতাগুলো আমি নিজেই আনতে পেরেছি এবং ভবিষ্যতে আমি এরকম আরো অনেক সফলতা অর্জন করতে পারবো। জি আপু, আসলে পজিটিভ একটা সেলফ ইমেজ যখন হচ্ছে আমরা আমাদের মধ্যে যে গ্রো করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের নিজেরা তো হচ্ছে আনবই, সেই সাথে যদি হচ্ছে আমাদের বড়রা যদি হচ্ছে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেয় আমাদের স্ট্রেংথ গুলো, আমাদের অতীতের হচ্ছে সাকসেস গুলো একটু যখন আমরা ফেইলিয়ারের মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু আসলে ওইটা অনেক আশার আলো হয়ে থাকে, আমাদের আমাদের হচ্ছে মোটিভেশন কাজ করে, আসলে ইন্সপায়ার করে সামনে আগানোর পথে। তবে আরেকটা বিষয় যেটা হয় যে কোনো কিছু ভুল করে ফেললে বা হচ্ছে একটু ওইটাই বারবার চলে আসে যে ফেইলিওর হলে, বা আমরা যদি কখনো মিসবিহেভ করে ফেলি কারোর সাথে, ম্যাল অ্যাডাপ্টিভ বিহেভিয়ার করে ফেলি, তখন দেখা যায় কি যে আমরা হচ্ছে সেলফ ক্রিটিসিজমে হচ্ছে অনেক ভুগি। আমাদের নিজেকে হচ্ছে দায়ী করার একটা টেন্ডেন্সি এই এই বয়সটাতে হচ্ছে খুবই খুবই হচ্ছে দেখা যায়। তারপর আমরা এই এই যে নিজেদেরকে হচ্ছে দোষারোপের যে একটা মনোভাব, আপু এইটার থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বেরিয়ে আসতে পারি, বা এখানে হচ্ছে আমরা কি করতে পারি এই তাদের আচ্ছা, হেল্প করলে? এটা অনেকটাই রিলেটেড
একটু আগে আমরা যেভাবে বলছিলাম যে আমরা যখন উইকনেস দিকে একটু বেশি ফোকাস করি, তখনই আমরা কিন্তু আমাদেরকে সেলফ ক্রিটিসাইজ করতে থাকি যে আমি পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমি ফেইলার, এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের মাথায় খুব স্ট্রংলি আসতে থাকে। হ্যাঁ, তখনই আমরা যেমন ফোকাস করতে পারি, যেমন যখন এই নেগেটিভ কথাগুলো আমার মাথায় আসছে, আমি যেটা করতে পারি অ্যাজ অ্যাডোলেসেন্স, আমি সেগুলোকে লিখে ফেলতে পারি। হ্যাঁ, একটা জার্নালে বা একটা খাতা কলমে যে কি চলছে আমার মাথায় আমি একটু লিখে ফেলি। আমি যে নিজেকে ফেলার বলছি বা আমার দ্বারা কিছু সম্ভব না, পুরো ঘটনাটা লিখি। কখন বা কোন সিচুয়েশন আমি নিজেকে বলছি যে আমি পারি না। লিখতে গিয়ে আমরা অনেকে খেয়াল করব যে আহ, আমরা যে আসলে ফেইলার বা আমি পারছি না, আহ, কখন কখন আমরা পারিনি, বা কি কারণে পারিনি, সেটা কিন্তু আরো কিছু ব্যাখ্যা চলে আসে। যে সব ক্ষেত্রে যে সে নিজে দায়ী ছিল তা না, হয়তো বা তাকে ওই মুহূর্তে দোষারোপ করা হয়েছে যে তোমার কারণে পারোনি। কিন্তু সে যখন লিখতে যাবে সে কিন্তু দেখবে যে সে একা না, তার অন্যান্য আরো আদার্স হয়তো বা রিসোর্সেস এর অভাব ছিল বলে সে পারেনি। তো আমার কাছে মনে হয় যখন আমরা এগুলোর মধ্যে দিয়ে যাব, সেলফ ক্রিটিসাইজ করব, নিজেকে আহ দায়ী মনে করব, তখন আমরা যেটা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু লেখালেখি করে ফেলি। যত বেশি আমরা লিখবো তত বেশি আমরা আরো আইডেন্টিফাই করতে পারবো যে এখানে আমার কি দোষটা ছিল বা আমি কোন জায়গায় ভুল করছি, কোন জায়গায় আমি আরেকটু ভালো করতে পারতাম। তো জার্নালিং অনেক ভালো একটা হেল্প করে এক্ষেত্রে। লিখাটা লিখতে গেলে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে আরো পরিচিত হতে পারি। পাশাপাশি আরেকটা হচ্ছে যে কথা বলা। আমি যখন মনে করছি যে আমি ভালো করছি না, এটা আমরা আমাদের ট্রাস্টেড কোনো অ্যাডাল্টের সাথে কথা বলতে পারি, কোন বিষয় নিয়ে আমি ডিফিকাল্টিস ফেস করছি। তাদেরকে জানাতে পারি যে কেন আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না। তো একটু আগে যেটা তুমি বলছিলে যে অনেকেই এই আহ, কিশোর কিশোরীরা অনেকে এই সময় দেখা যায় যে তারা অন্য আহ, লিঙ্গের প্রতি, অন্য জেন্ডারের প্রতি একটু আকৃষ্ট হয়। তখন তারা অনেক সময় দেখা যায় যে যাকে পছন্দ করছে সে তাকে পছন্দ করছেন, তার বান্ধবীটাকে পছন্দ করছে, এমনটা অনেকটা শোনা যায় যে আমাকে কেউ পছন্দ করে না, আমি যাকেই পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করছে। তো তাদের মধ্যে একটা হীনমন্যতা চলে আসে। তখন আমাদের একটু কথা বলা যে আসলে এটা আমি নিজেকে দায়ী করছি, নাকি আসলে এই বিষয়টা সবসময় আমার সাথে যে এরকম হচ্ছে আমাকে কেউই পছন্দ করছে তা না, আমি যাকে পছন্দ করছি স্পেসিফিকলি সে আমাকে পছন্দ করছে না, সেজন্য আমি নিজেকে দায়ী করছি। তা আমাকে কিন্তু অন্যরা অনেকেই পছন্দ, একটা ফ্রেন্ড সার্কেলে দেখা যায় যে সবাই সবার বন্ধুত্ব হতে পারে না, বা একজনকে দেখা যায় যে সে সবার সাথে বন্ধুত্ব করতে পারছে। তার মানে এটা না যে আমি ভালো বন্ধু না বা আমি ভালো কমিউনিকেট করতে পারি না, আমি হয়তো এই মানুষটার সাথে ভালো করতে পারছি না বা এই মানুষটা আমাকে পছন্দ করছে না। তো আমরা স্পেসিফিক কোনো ঘটনা দ্বারা নিজেকে জাজ করব না, আমরা চেষ্টা করবো আরেকটু ওপেন কমিউনিকেশন করতে, ওপেনলি মানুষের সাথে আরো কথা বলতে, যাতে আমরাও নিজেকে অ্যাড্রেস করতে পারি, অন্যকে সুযোগ দিতে পারি যে তারা যাতে আমাদেরকে বুঝতে পারে। এবং আমরা যখন দেখছি যে পরিবারের মানুষজনকে আমরা ট্রাস্ট করতে পারছি না, বলতে পারছি না, বা বললে তারা শুনবে না, অনেক ক্ষেত্রে হয় তারা আমাদেরকেই দোষারোপ দেন যে তোমার জন্যই এমনটা হচ্ছে, তুমি ভালো পারছো না। তখন আমরা যেটা করতে পারি একজন প্রফেশনালের হেল্প নিতে পারি। যে আমি বুঝতে পারছি আমার মা বাবা আমাকে বুঝতে পারছে না, তারা আমার সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারছে না, বা আমিও তাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি না। তখন আমরা একজন প্রফেশনালের কাছে এই সমস্যাগুলোর সমাধান আহ নিয়ে কথা বলতে পারি, ডিসকাস করতে পারি যে আমি এখান থেকে কিভাবে নিজেকে বের হয়ে আনতে পারি। বা আমি যখন দেখছি যে আমি কোনো কাজে ভালো করতে পারছি না, বারবার আমি খালি কোন সিচুয়েশনের নেগেটিভ জায়গাটুকুই বারবার দেখছি, পজিটিভ জায়গায় নিজেকে আনতেই পারছি না, তখন নিজেকে আহ আমি বলবো যে নিজেকে দমিয়ে না রেখে শুধুমাত্র আমি পারছি না তার চেষ্টা করবো না সেটা না করে আমি একটু সাহায্যের মানে আবেদন করি বা কারো কাছ থেকে একটু হেল্প সিক করি, যাতে আমি আমার সমস্যাটা ডিল করতে পারি, সমস্যা থেকে বের হতে পারি। তো সমস্যা জি। নিয়ে কথা বলতে পারলেই কিন্তু আমরা সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। যদি আমরা এটা নিয়ে বসে থাকি বা আমরা নিজেকে ব্লেম করতে থাকি, তখন আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো, তখন এটা আমাদের কাছে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখা যায় যে যারা এটা নিয়ে কথা বলতে পারে না বা কথা বলতে আহ সুযোগ করে তুলতে পারে না, তারা পরবর্তীতে নিজেদেরকে গিলটি ভাবতে ভাবতে বা দোষারোপ করতে গিয়ে নিজেকে সেলফ হার্ম করে ফেলে, বা কোন রকম এমন কিছু রিস্ক টেকিং বিহেভিয়ার করে ফেলে, মানে আত্মহত্যার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে, যারা যখন বেশিরভাগ সময় ধরে তাদের ফেইলারই দেখছে, তাদের চোখে তার কোনো কিছু দেখছে না যে তারা ভালো করতে পারছে না, তখন দেখা যায় যে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা তৈরি হয় অনেক ক্ষেত্রে, বা নিজেকে হার্ম করার
প্রবণতা দেখা দেয়, বা যারা দেখা যায় যে স্কুলে বুলি হচ্ছে বারবার অন্যের দ্বারা, তখন পরিবার কাউকে বলতে পারছে না, তখন একটা সময় তারাও অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার শুরু করে, তারাও কিন্তু একটা সময় বুলি করা শুরু করে দেয়। তো এই ধরনের অনেক নেগেটিভ বিহেভিয়ার পরবর্তীতে তাদের দ্বারা হয়ে যায় বা দেখা যায়। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখনই দেখছি যে আমি পারছি না বা অনেক লম্বা সময় ধরে আমি ফেইলারের আর সম্মুখীন হচ্ছি, পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, তখনই আমি যেন একজন ট্রাস্টেড অ্যাডাল্টের সাথে কথা বলি আমার সমস্যাগুলো নিয়ে, বা আমার বাবা মাকে জানাই। যদি দেখি যে তারাও আমার কথা বুঝতে পারছে না, তখন আমরা বাবা মার থ্রুতে আমরা চেষ্টা করি যে আমাদের পরিবারের কারো সহযোগিতা নিয়ে আমরা কোনো প্রফেশনালের হেল্প নিতে পারি। তো এভাবেই কিন্তু আমরা নিজেকে সহযোগিতা করতে পারি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একদম আমাদের সময় শেষ পর্যায়ে ডিসকাস করলেন যে হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা আমাদের বড়রা নিজেদের দায়িত্ববোধ থেকে হচ্ছে আমাদের এই কিশোর কিশোরীদের জন্য অনেক কিছু করতে পারে। তাদের মেন্টাল হেলথ, ভালো ভালো মানসিক সুস্বাস্থ্যের যেন অধিকার হতে পারে, তারা যেন একটা সাউন্ড থাকতে পারে, ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে বড় হতে পারে, তাদের শৈশব কৈশোরটা হচ্ছে কাটাতে পারে। এই জন্য তারা অনেক কিছু করতে পারে। তো পাশাপাশি আপু আপনি বললেন যে হ্যাঁ, অনেক সময় ট্রাস্ট মোড দিয়ে আসলে এমন কাউকে হচ্ছে পাওয়া যায় না যে আমি আমার কষ্টের কথাগুলো হচ্ছে কাউকে বলবো। তো এই ক্ষেত্রেও দেখা যাবে যে কিশোর কিশোরীরা নিজেদের মাধ্যমে কিন্তু এই ইনিশিয়েটিভটা নিতে পারে, যে প্রফেশনাল হেল্প সিক করার মাধ্যমে। আপু আমি যদি বলি যে এই এই তাদের এই কঠিন পরিস্থিতির সময় তারা হচ্ছে কোন কোন অর্গানাইজেশনের কাছ থেকে এই মেন্টাল হেলথ সার্ভিসটা হচ্ছে পেতে পারে? আচ্ছা, যখনই কথাটা বলছিলে যে কোন কোন অর্গানাইজেশন থেকে হেল্প পেতে পারে, এখানে একটু গুরুত্বপূর্ণ যে দেখা যায় কোন কোন অথেন্টিক জায়গাটা থেকে তারা হেল্প নিতে পারে। আজকাল দেখা যায় যে কিশোর কিশোরীরা খুবই সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট, তারা সোশ্যাল মিডিয়াতে তাদের সমস্যার কথা লিখে ফেলছে বা যে কারোর কাছ থেকে হেল্প সিক করছে। এই জায়গায় আমরা একটু সতর্ক হব, কারণ আহ, অনেকেই আমরা কিন্তু সমস্যার সঠিক সমাধান দিতে পারি না, বা কিভাবে এটা অ্যাড্রেস করতে হবে সেটা আমরা করতে পারি না। তো দেখা যায় যে একজন কিশোর কিশোরী সে যখন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে তার সমস্যার কথা যে কাউকে শেয়ার করছে, সে তখন কিন্তু অন্য কোনো ভুল পথে চলে যেতে পারে বা অন্যের দ্বারা মিসগাইডেড হতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেখানে সাহায্য আম, আবেদন করছি বা সাহায্য চাচ্ছি, সেটা যেন একটা অথেন্টিক প্লেস হয়ে থাকে। আমরা যাকে শেয়ার করছি তার আসলেই আমাকে সহযোগিতা করার মতো আহ সুযোগ আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, বর্তমানে ফেসবুকে দেখা যায়, আদার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেক ধরনের মানসিক স্বাস্থ্য চর্চা করার বিভিন্ন পেজ দেখা যায়, বিভিন্ন মানুষ বলছে যে হ্যাঁ আমার কাছে আসো, কথা বলি, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো। তো আমরা একটু খেয়াল রাখবো যে আমরা র্যান্ডম কোনো জায়গা থেকে সহযোগিতা নিব না, এর দ্বারা আমরা কিন্তু ভুল পথেও চলে যেতে পারি। তাই আমরা অথেন্টিক জায়গাগুলো, যেমন বিভিন্ন জায়গায় আছে, আহ, সবার আগে যদি আমরা এটা বলি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে। সরকারি প্রতিষ্ঠান বলতে আমরা ঢাকা মেডিকেলে সহযোগিতা নিতে পারি, এনআইএমএ যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, সেখানেও কিন্তু আমরা সহযোগিতা নিতে পারি। বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন আছে, আমি যদি আমার অর্গানাইজেশনের কথা বলি, সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক। আমরা অ্যাডোলেসেন্স থেকে শুরু করে আমরা খুব অনেক ধরনের রোগী দেখছি, যারা দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু আমরা রোগী দেখছি। তো আমাদের কাছে হেল্প সিক করতে পারে। আম, বিভিন্ন অর্গানাইজেশন আছে, আমরা মনসেবার কথা বলতে পারি, মনসেবাও কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন এই ধরনের অর্গানাইজেশন আছে, তবে আমাদের একটু খেয়াল করা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেক করে নিব, কারা এখানে কাজ করছে, যারা কাজ করছে তারা আসলে মেন্টাল হেলথ প্রফেশনাল কিনা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব তাড়াতাড়ি মানসিক সমস্যার জন্যই কিন্তু একজন মানসিক ডাক্তার দেখাই, যিনি সাইকিয়াট্রিস্ট। তো এখানে একটু ডিফারেন্স আছে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট। সো এটা আমরা একটু খেয়াল করবো যে হুট করে আমরা একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে কিন্তু অনেকগুলো মেডিসিন নিচ্ছি, যেখানে আমাদের মেডিসিনের হয়তো সবসময় প্রয়োজন হয় না। বা অনেকেই মনে করে যে একজন মানসিক রোগী ডাক্তারের কাছে যাব, অনেকগুলো মেডিসিন দিয়ে দিবে, এতে অনেক সাইড এফেক্ট হবে, দরকার নেই, বাচ্চা মানুষ, ওদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই। তো এখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের গার্ডিয়ানরা বাচ্চাদেরকে মানসিক ডাক্তার দেখাতে গিয়ে একটু পিছপাই হয় বলা যেতে পারে, একটু দেখাতে চায় না। তো আমি এমন অনেক রোগী দেখি যে মা বাবা বলছে যে আমি তো ভালো, তার 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 সমস্যা আমি তো ভালো বুঝবো, আমি তো তার বাবা মা।
যে ক্ষেত্রে আসলে আমরা দেখা যায় যে বাচ্চারা তো অনেক ক্ষেত্রে ওপেন আপ হতে পারে না বাবা-মার কাছে। তো এই ক্ষেত্রে ওরা এই ধরনের অর্গানাইজেশন এর কাছে যেতে পারে। কানপেতেরও একটা অর্গানাইজেশন আছে যেটা আত্মহত্যা প্রবণতা নিয়ে কাজ করছে। তাদের টেলিফোন কাউন্সেলিং আছে। আমাদের পিএসডব্লিউসি এরও আমাদের একটা টেলিফোন অর্গানাইজেশন আছে যেটা স্বজন সালচা ফাউন্ডেশন থেকে আমরা করছি। ফ্রি কাউন্সেলিং সেশন নিতে পারে। সো এই ধরনের অনেক অর্গানাইজেশন আছে যেখানে তারা ফ্রি কাউন্সেলিং সেশন নিতে পারে, পাশাপাশি অর্থ দিয়েও কাউন্সেলিং সেশন নিতে পারে। তো আমি বলব যে রিচ আউট টু দোজ ট্রাস্টেড অর্গানাইজেশন যেখানে গিয়ে আপনি সহযোগিতা পাবেন। কোন কারো কাছ থেকে কাউকে নিজের সমস্যার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার আগে একটু চেক করে দেখবেন সে আসলে ট্রাস্টেড পারসন কিনা, যেন পরবর্তীতে সে আপনার এই কনভারসেশন গুলো নিয়ে কোনো রকম মিসগাইডেড না করতে পারে, আপনাকে পরবর্তীতে কোনো রকম অসুবিধায় না পড়ে যান। এই জায়গায় একটু খেয়াল রেখে আমরা আসলে শেয়ার করব বা তাদের কাছে রিচ আউট করব যেখানে আমরা মনে করি যে আমরা সহযোগিতা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে হ্যাঁ, অথেন্টিক একটা অর্গানাইজেশন থেকে হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হচ্ছে সার্ভিস যেন হচ্ছে আমরা নিতে পারি। হিতের বিপরীত যেন হচ্ছে না হয়ে যায়। একটা মানুষের হচ্ছে মানসিক স্বাস্থ্যের ভালো করার দিক থেকে যদি আমি মন্দ করে ফেলি তাহলে তো আসলে উভয়ের হচ্ছে ক্ষতি। যে ক্ষতি হবে যে মানুষটা হেল্প করতে আসলো তার। আপু হ্যাঁ, আমরা আমাদের প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে আসছি আপু। আপু ওভারঅল যদি হচ্ছে আমাদের আজকের টপিক নিয়ে হচ্ছে যদি কিছু বলার থাকে আপু। আচ্ছা, তো আজকের টপিকটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং মেন্টাল হেলথ এমন অ্যাডোলেসেন্স। দেখা যায় আমি শুরুতে যেটা বলেছি যে কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্যের জায়গাটুকু আমরা একটু কম কথা বলে থাকি, কারণ আমি যে ধরনের কিশোর কিশোর দেখা যায় আমি আমাদের সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিকের কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য জায়গাটুকু খুব বেশি দেখা হয়। তো আমার অনেক এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে অনেকটাই যে কি ধরনের ক্লায়েন্ট আমরা দেখছি কিশোর কিশোরদের। দেখা যায় যে প্যারেন্টসরা একটু চ্যালেঞ্জিং অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে এখনকার বর্তমান সময় আমরা দেখি যে বাবা-মা অনেক সতর্ক, অনেক সচেতন বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সেবার জায়গাটুকু নিয়ে। তো অনেক ক্লায়েন্ট আমরা পাচ্ছি। সো এটা একটা গুড নিউজ আমাদের জন্য যে বাবা-মারা বা আমাদের অ্যাডাল্ট পারসনরা যারা আমাদের গার্ডিয়ান তারা একটু সচেতন এখন আগের তুলনায় অনেকটা বেশি। বাট আমি বলব আরো যদি আমরা একটু সময় দিই তাদেরকে, একটু ওপেন কমিউনিকেট করি। বাচ্চারা আসলে সলিউশন চায় না, বাচ্চারা বা কিশোর কিশোররা তারা চায় তাদেরকে কেউ শুনবে। আমরা যদি মনে করি যে আমরা আমাদের ব্যস্ততার কারণে পরিবার তাদেরকে সময় দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা একটু মেক শিওর করি তারা এমন কোনো ট্রাস্টেড পারসনের কাছে রিচ আউট করতে পারে বা আমরা তাদেরকে নিয়ে গিয়ে সহযোগিতা করতে পারি যেন তারা তাদের মানসিক স্বাস্থ্যের সেবা নিতে পারে এবং যা তাদেরকে পরবর্তীতে তাদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে সহযোগিতা করে, তাদের ক্যারিয়ার গড়তে সহযোগিতা করে এবং তারা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাদের জীবনে, এটাতে তাদের জন্য একটা উপকার হয়, সেটাও যাতে আমি একটু খেয়াল রাখি। আর কিশোর-কিশোরদের জন্য আমরা বলবো যে বর্তমানে আগে মানে আজ থেকে যদি ৫ বছর আগেও বলি, এত সুযোগ ছিল না। আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলতে পারি এত ওপেনলি বা সাহায্য আম চেতে পারি এত ওপেনলি। এখন অনেক অর্গানাইজেশন হয়েছে, অনেক সুযোগ হয়েছে। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটুকু যে এখন স্কুল কাউন্সিলররা আছেন, স্কুলে আছেন। তো কেউ যদি মনে করেন যে সে পরিবারকে জানাতে পারছে না, তার হয়তোবা পর্যাপ্ত অর্থ নেই, সে প্রাইভেট হেল্প নিতে পারছে না, সেই স্কুল কাউন্সিলরের কাছে একটু রিচ আউট করে, স্কুলের টিচারের কাছে রিচ আউট করা, যেন সেই টিচার বা স্কুল কাউন্সিলর তাকে একটু সহযোগিতা করে কোথায় সে দেখাতে পারে। কার যদি মনে হয় যে আমি স্কুল কাউন্সিলরের কাছে গেলে আমার অন্যান্য বন্ধুরা আমাকে বুলি করতে পারে মেন্টাল হেলথ নিয়ে আমাকে, তখন আমি আহ, চেষ্টা করবো আমার পরিবারের সাথে যোগাযোগ করতে যে আমাকে স্কুলের বাইরে অন্য কোথায় কাউন্সিলিং এর জন্য সহযোগিতা করতে না। আমাদের একটু বলতে হবে যখন আমি সমস্যায় আছি তখন আমি যেন এটা নিয়ে হেল্প সিক করি, আদারওয়াইজ আমি নিজেকে সহযোগিতা করতে পারবো না। আর আমরা যদি নিজেরা নিজেদেরকে সহযোগিতা না করি আমাদেরকে কেউ সহযোগিতা করবে না। তাই সেলফ হেল্পটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেলফিশনেস হবে না, সেলফ হেল্পটা আমরা করব নিজের গ্রোথের জন্য। তাই কাউন্সিলিং এ সিক করব, অথবা অ্যাটলিস্ট কাউন্সিলিং যদি না নিতে পারি ট্রাস্টেড কোনো অ্যাডাল্টের সাথে শেয়ার করব যে আমি কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, কিভাবে আমি নিজেকে এখানে হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক অনেক সুন্দর করে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই টপিকটার উপর হচ্ছে ইনফরমেশন দিলেন। তো আপু আসলে হ্যাঁ, যখন আমি নিজে ভালো থাকবো তখন কিন্তু আমি হচ্ছে অন্য আরেকটা মানুষকে হচ্ছে ভালো রাখতে পারবো। সে হতে পারে হচ্ছে আমার বাবা-মা হতে পারে, আমার ভাই-বোন হতে পারে, আমার ছোট ভাই-বোন হতে পারে। তো আমি আমার দায়িত্বগুলো হচ্ছে সুন্দরভাবে করতে পারবো। সাথে, সাথে হচ্ছে আদার যে কাজগুলো আছে আমার উপর অর্পিত সেগুলোও হচ্ছে আমি রেসপন্সিবল থেকে হচ্ছে সুন্দরভাবে আ কমপ্লিট করতে পারবো। আপু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস এবং সেই সকল পার্টিসিপেন্টদের
কেউ হচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে থেকেছেন। আশা করছি আজকের ডিসকাশনটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। তো আপু, আপনি অফিসের মাধ্যমে অফিস করে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন। আপনার ডেডিকেশন দেখে হচ্ছে সত্যি আমি খুবই অনুপ্রাণিত। আপু, আমাদের সামনে হচ্ছে ইনশাআল্লাহ আপু আপনাকে পাবো আমাদের বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে ডিসকাশন করার জন্য, এবং হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিসের এই পার্সপেক্টিভ থেকে। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ সামনে আমরা আরো নতুন টপিক নিয়ে হচ্ছে ডিসকাশন আয়োজন আয়োজন করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা রেখে আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ। সবাই সবাই ভালো থাকবেন।